আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৪৭। লিখেছেন ইলমা বেহরোজ। ইট পাথরের শহরে সবাই কৃত্রিম। তিমতা ছাড়া ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম। আঁকা বাঁকা বয়ে চলে নদী খাল। সবুজ শ্যামল মাঠের প্রকৃতির রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মিটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখে খুশির জল। সবেমাত্র আনন্দপুরের গঞ্জের সামনে ট্রেন পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুইজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আঁতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছে অনেক দিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাত পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভরা দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। ৩৫ বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবার ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়েছে। ট্রলারে মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে। প্রথমে পদ্মজার চোখ পড়ে ঝাঁকে ঝাঁকে রাজহাঁস দৌড়ে বাড়ির ভিতর ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণাপ্রেমা প্রান্ত ছুটতে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডাক দেয়, আপা। পূর্ণাকে এইভাবে ছুটে আসতে দেখে পদ্মজার ভয় পেয়ে যায়। সাবধান করে আসতে পূর্ণা বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পেঁচিয়ে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করে, আপা, আমার আপা। পদ্মজাকে বুকে বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে যায়। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখনই প্রেমাপ্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমি দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো। পদ্মজার চোখ খিচে ফেলল। তখনই বুঝতে পারল সে পড়েনি, তার ভাই বোনরাও পড়ে যায়নি। তখন চোখ খুলল, ঘাড় ঘুরিয়ে তার সহধর্মিনীর মুখ দেখে হাসল। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণাপ্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এইভাবে কাঁদে? তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজা সিঁড়ি ছেড়ে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরা, ছল ছল চোখে তাকিয়ে থাকা একটি মানুষের প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার ৬ মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যেন কিশোরী ২ মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিল। পদ্মজা আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজের কাজ করার উপায় ছিল না। এ অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন। তিনি যায়নি। এক পড়ন্ত বিকেলে পদ্মজাকে বলল,
নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। ২-৩ জন পয়সা দিয়ে কিনতে চাইতো। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যায়, একটা নকশি কাঁথা নিয়ে আসেন। পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমির নকশি কাঁথা দেখে মুগ্ধ হয়। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইকে যখনই ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছু হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরো ২-৩ জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকায় বিক্রি করার পরে দ্বিগুণ টাকা আসবে। এই প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী ২ হাতে দিনরাত পরিশ্রম করছেন। পূর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন। প্রেমাপ্রান্ত এখনো পড়ছে। পূর্ণা যে কোনো আবদার পূরণ করতে চেয়েছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে, নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসল। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল, সেই বয়স কি আছে? বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায়, তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে, সাজতে। বাসন্তী চমকে তাকালো। পূর্ণা হাসছে। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদি হয়ে অভিযোগ করলো, আপা, তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজার হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো। বলল, কে বলেছে? তোর ভাইয়া। পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা, আমি মুচি বিয়ে করব না। আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, মেট্রিক ফেল করা শরীরে দলা জামাই হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গালে টেনে দিয়ে বলল, আচ্ছা, এসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। এরপর ২ হাতে ২ বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়িতে উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি? দাদু মরার পথে, চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়ি আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা, তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো। আপনি নিশ্চিন্তে যান, অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না। এবার যাওয়া উচিত। অনেক হলো। 4 বছর কেটেছে। ভয়ঙ্কর রাতটাও আজীবন বুকে তাজা হয়ে থাকবে। তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ করে কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আম্মার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। ছিল দোষ, সে আসলে দোষী। তার দেখা আজও পেলাম না। অথচ যিনি দোষী না, তিনি সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন, এটাই আম্মার দোষ। জোর করে ঘুম আটকিয়ে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা।
আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগুলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব। নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে গ্রান শুকে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না কয়দিন। কষ্টগুলো চাপা থাকে বুকের ভেতরে। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে। অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি। যেন সে শাড়ি না, তার মায়ের মুখে চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা। শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মোছে। হাতের শাড়ি আলমারিতে রেখে এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফুপাতে ফুপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরের পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে, কাঁদিস না। ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর। থামছে না, তুই তো আরো কাঁদছিস। বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় মারলো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকালো। পদ্মজা আওয়াজ তুলে হেসে উঠল। পূর্ণা দ্রুত উঠে বসে হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজা হাসি বেড়ে গেল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। হাসির ঠেলায় চোখের জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামাতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিলাম না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কিরে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু 1 ওয়াক্ত পড়িনি। আর প্রেমা আর প্রেমাকে আমি আমার চুরি দেইনি বলে। মিথ্যা বলিস না, কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে। সত্যি স্বীকার কর। কিসের কাজ তোর? পড়াশোনা ছেড়েছিস 4 বছর, মেট্রিক আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এভাবে কথা না শোনায় দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে? প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন করব, সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা, সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো।
বৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমি প্রান্তের সাথে ঘুমাই। গ্রামে আসলে আমির প্রান্তের সাথে ঘুমায়। পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। শুধু পদ্মজা শুধু আর পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলে, ছোট আপার লজ্জা লেশমাত্র নেই। তখন পূর্ণা ক্ষেপে গিয়ে বলল, তুই যে প্রান্তকে বলিস শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নেই? প্রেমা লজ্জায় বুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলেছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসল, প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই। অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতো। ওহ আপা, জানো লিখন ভাইয়া এখানে শুটিং করতে এসেছে 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল কার বাড়ি। সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি। মানুষের জীবনে পুরোটা জুড়ে সে। এই তো 4 মাস আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন স্যার ছবির সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হলো পদ্মজা। শিরোনামে লেখা, লিখন শাহ পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটা লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছে, সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে? যদি দ্বিধা না থাকে জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মন তোলপাড় করে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতরে আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জোর করতে পারিনি। লিখন স্যার সাক্ষাৎকার কথোপকথন বেশ তোলপাড় তোলে ঢাকায়। এরকম একজন দুর্ধর্ষ পুরুষকে কোন নারী অবহেলা করলো, তা নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল। নিস্তব্ধতা গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসে কানে। রাত গভীর থেকে গভীর হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে। তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাক ডাকে ভোরে। ঘন কুয়াশার চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি। ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালু পরেছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বলল, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন দেখাচ্ছে। সে শক্ত হয়ে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এইভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, বয়স হয়েছে তো। যান, ঘরে যান, ভাত বসিয়েছি, আমি দেখব।
সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে পড়লেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর নিজের গায়ে শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণার বয়স বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন, আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেটও দেখা যাচ্ছে না। সে ঘরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে ওরা কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনি শুধু আসতে পারছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হুহু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফরিনার ঠান্ডা 2 হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমি তো যেতামই। এত রাগ তোমার? আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাহলে কেড়ে যাও না আমার কাছে। আমার সেরায় কেন মুখ ফিরাইয়া নিছে আমার থেকে? উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা, বিশ্বাস করুন, আপনার প্রতি আমার রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়, এই জন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন, গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েছিও, আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এই ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আমার কবর জিয়ারত করতে আসি, তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়িতে যাও না বলে আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি না। আমার জন্য আমার নাতিনরা। ফরিনা হু হু করে কেঁদে উঠল। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না। কান্না থামান। যতই বলো মা, কান্না থামবে না। 4 বছর ধরে এভাবেই কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল। মজিদকে সালাম দিয়ে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডাক দিচ্ছি না, থাকুক, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির সহ সবাই। আমির যত যাই বলুক, মাকে দেখে নরম হয়ে যায়, জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছেড়ে কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী প্রেমাপ্রান্ত বাড়িতে থেকে যায়, পূর্ণার সাথে যায়। হাওলাদার বাড়ির গেটে পেরোলেই ভিতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ
অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে, সেই বাতাসে শো শো শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চাপা রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকই পদ্মজার ভাবনা? চারদিকে চোখ বোলাতে বোলাতে আধা ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বেই এখানে সেই জায়গা তার আদরের 3 মাসের কন্যা পরিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল, বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল না, থামলো, নিঃশ্বাস নিল, এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমির সামনে তাকালো। পূর্ণার মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেতে থাকে, কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পিছনের মাঝখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোক ঘর থাকতো, তাদের জন্য এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপাড় তৈরি হয়েছে। পূর্ণা নারিকেলের গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপাড়ে এক সুদর্শন যুবক পড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি, রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। কি যেন হয়েছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরখ করে। সুঠম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বচ্ছ জল ত্বক, প্রশস্ত বুক, ঘন পশম, চামড়ার পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট্ট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল থেকে ঠোঁট থেকে বুক বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল, জলের ছিটা ছড়িয়ে পড়ে চারদিকে। রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবারও মাথায় পানি ঢালে, জল ঝাঁকায়। উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল, ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল, এরপর কলপাড় দিয়ে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখতে যে কারো মনে হবে পূর্ণ অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে ওঠে, ভরাট কণ্ঠে চিৎকার করে ওঠে, বোয়াল মাছ, বোয়াল মাছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।